সঙ্গে রয়েছেন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা শ্রী দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন দা, আমি বাংলাদেশের বিষয় নিয়ে একটু প্রশ্ন করতে চাইছিলাম যে গাছে বেঁধে মিথ্যে অভিযোগে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হলো হিন্দু যুবক দীপু দাসকে। এ কেমন দেশ? বাংলাদেশ কি এখন সংখ্যালঘুদের জন্য শ্মশান হয়ে উঠেছে বা মৃত্যুপুরী হয়ে উঠেছে? এই প্রশ্নটা 2025-এর ডিসেম্বরে কেন, এটা তো 2024-এর অগাস্ট মাসে যখন ওই তথাকথিত ছাত্র বিপ্লব হোয়াট এভার বাংলাদেশে হয়েছিল, এবং আমরা দেখেছি যে মানুষজনকে, আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বা কর্মী সমর্থকদের মেরে ফ্লাইওভার থেকে বা ল্যাম্পপোস্ট থেকে ঝুলিয়ে রাখা হয়েছিল ডেড বডি গুলোকে। তখনই আমি বলেছিলাম যে এই যে মেরে ঝুলিয়ে রাখার সংস্কৃতি বা এই যে মোডাস অপারেন্ডি, এটা আইসিস বা দায়েশ তারা করে থাকতো সিরিয়াতে, ইরাকে, এবং তালিবানও করতো। তো সেম জিনিস ভুলে গেলে চলবে না। তালিবান যখন প্রথম ক্ষমতায় আসে তখন তৎকালীন আফগানিস্তানের রাষ্ট্রপতি ডক্টর নাজিবুল্লাহকে মেরে তারপর তারা গাছ থেকে ঝুলিয়ে দিয়েছিল। তো এই যে একটা প্রকাশ্যে সন্ত্রাস বা ভয়ের বা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে সেটার যে প্রদর্শনী, এটা তো তালিবানদের, আইসিসদের বা একদম ভয়ঙ্করতম ইসলামিক সন্ত্রাসবাদী জিহাদিদের এটা ওদের স্টাইল। সেটা বাংলাদেশে তো শুরু হয়ে গেছে অনেক দিন থেকে। দীপু দাস হয়তো তার শেষতম, এখনো অব্দি শেষতম ভিকটিম। কিন্তু বাংলাদেশ যে সিরিয়া হয়ে গেছে বা আফগানিস্তান হয়ে গেছে, এটা তো আমরা 1.5 বছর আগেই বলেছিলাম। ইটস নাথিং নিউ ফর মি। একটা যেটা জিনিস দেখা যাচ্ছে, মানে সূত্রের খবর হিসেবে আমরা যেটা জানতে পেরেছি যে দীপু দাসেরই একজন সহকর্মী এবং তিনিও মুসলিম মহিলা, তিনি বলছেন দীপু দাস এ জাতীয় কোনো কথাই বলেননি। নবীজিকে নিয়ে যে খারাপ কথা বলার প্রসঙ্গটা উঠছে সেটা একেবারেই ভুয়ো, এবং শুধুমাত্রই মানে তাকে অ্যাকিউজ করার জন্যই অ্যাকিউজ করা হয়েছিল। এবং তাকে যখন আমরা জানি যে পুলিশ স্টেশনে ছিলেন, সেখান থেকে তাকে বের করে নিয়ে এসে তারপরে যা ঘটনা ঘটানো হয়েছে। প্রশ্নটা এইখানে যে বাংলাদেশ সরকার কি হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ, নাকি ইচ্ছে করেই চুপ করে রয়েছে? না না, ব্যাপারটা হচ্ছে যে প্রথম দিকে যখন এই ইউনূস সরকার ওরা আসে, ইউনূসের যে হোয়াটএভার উপদেষ্টা পরিষদ, তারা যখন অগাস্ট 2024-এ ক্ষমতায় আসে, তখন কিন্তু তারা ইচ্ছে করেই এই হিন্দুদের বিরুদ্ধে এই যে মৌলবাদী শক্তিগুলোর যে উৎপাত, যে আক্রমণ, সেগুলোর বিরুদ্ধে কোনো কথা বলেনি ইচ্ছা করেই, নিজেদের পজিশনটা আরো মজবুত করার জন্য, জিহাদি গোষ্ঠীগুলো, জামাত, বিএনপি, এদের কাছ থেকে সাপোর্ট নেওয়ার জন্য। এটা ছিল কিন্তু আগে। এখন যে পরিস্থিতি, এখন ইউনূসের উপদেষ্টা পরিষদ বা এই সমস্ত লোকজন বা বাংলাদেশ পুলিশ তাদের ক্ষমতার বাইরে চলে গিয়েছে এই ইসলামিক জিহাদিদের কন্ট্রোল করা। কারণ ভুলে গেলে চলবে না, বাংলাদেশ কিন্তু এখন শাসন করছে ইসলামিক জিহাদিরা। তার পেছনে যে মুখগুলো রয়েছে, তার কারোর নাম লস্করে তৈবা, কারোর নাম জৈশে মোহাম্মদ, কারোর নাম আইসিস বা দায়েশ। তো এটা তো এখন খুব স্বাভাবিক। এগুলো কি আর পুলিশ আর ইউনূসের ক্ষমতায় কুলাবে নাকি? কারণ সে তো বাঘের পিঠে উঠে বসেছিল, এখন বাঘের পিঠ থেকে আর নামতে পারছে না, পারবেও না। নামতে গেলে বাঘই ওকে খেয়ে থাকবে। আমরা জানতাম শেখ হাসিনার সময় আস্তে আস্তে বাংলাদেশের উন্নতি একটু শুরু হয়েছিল, কিন্তু সেই উন্নয়নশীল বাংলাদেশ এখন দেখা যাচ্ছে একটা মানে অনুন্নত এবং অত্যন্ত বর্বর জায়গায় পরিণত হয়েছে, যে সারা বিশ্বের লোক বাংলাদেশের যে ঘটনা ঘটেছে, গাছে বেঁধে একটা মানে একজন যুবককে নগ্ন করে তাকে মারধর করা এবং তাকে পুড়িয়ে দেওয়া, সারা পৃথিবী জুড়ে ছিছিক্কার চলছে। তো প্রশ্নটা এইখানে যে বাংলাদেশ কি এই সেই উন্নয়নশীল বাংলাদেশ যা শেখ হাসিনা বা বঙ্গবন্ধু যার স্বপ্ন দেখেছিলেন, এবং বাংলাদেশ কি তাহলে এখন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে রয়েছে? যদি তাই থাকে তাহলে আর কতদিন এই ঘটনা চলতে পারে? এটা প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে এটাতে আর কোনো প্রশ্নের অবকাশ নেই। বাংলাদেশ এখন জেহাদি বা মৌলবাদী শক্তিগুলোর হাতে চলে গেছে। দ্বিতীয় প্রশ্নের উত্তর তো আমার কাছে নেই যে কতদিন চলবে, সেটা বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। আমি তো আর ভারতবর্ষে বসে আমি একা তো কোনো সিদ্ধান্ত নিতে পারি না যে বাংলাদেশ মৌলবাদীদের খপ্পর থেকে কবে বেরোবে। সেটা বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। এটা শেখ মুজিবের বাংলা না ইউনূসের বাংলা, এটা বাংলাদেশের মানুষ ঠিক করবে।
হুম। যখন ৭১-এর যুদ্ধ হয়েছিল তখন বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ভারত। সেখানে দাঁড়িয়ে আজকেও কি ভারতের সেই বন্ধু রাষ্ট্র হিসেবেই বাংলাদেশকে কনসিডার করা হবে? কারণ সীমান্তর ওপারে একটা ঝুঁকির উৎস হয়ে রয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয় বাংলাদেশকে শায়েস্তা করার জন্য ভারতের এখন কি স্টেপ নেওয়া উচিত? দেখুন, প্রথম কথা, আগে ৭১-এর সময় তখন তখন পূর্ব পাকিস্তান, তো সেই পূর্ব পাকিস্তানকে কিন্তু ভারতবর্ষ বন্ধু রাষ্ট্র ভেবেছিল সহমর্মিতার দিক থেকে, এবং আমাদের নিজস্ব বেশ কিছু দায়বদ্ধতা ও সমস্যার থেকে বাঁচতে। যেরকম ভাবে কোটি কোটি মানে রিফিউজি শরণার্থীর ঢল নেমেছিল ভারতের পূর্ব প্রান্তে পশ্চিমবঙ্গে এবং উত্তর পূর্ব প্রান্তে আসাম ত্রিপুরায়, তো ভারতের এই তিনটে রাজ্যের অন্তত অর্থনীতি সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে গেছিল। হুম। তার উপরে যেরকম ভাবে ভয়াবহ ভাবে মানবিকতার বিরুদ্ধে বা হিউম্যান রাইটস এর বিরুদ্ধে অত্যাচার শুরু করেছিল পশ্চিম পাকিস্তান, তো তার বিরুদ্ধে ভারতকে লড়তেই হতো, এবং সেটা ভারত লড়েছে, এবং সেটাকে তখন ভারত বন্ধু রাষ্ট্র হিসাবে বাংলাদেশের স্বীকৃতি দিয়েছে। হুম। আজকেও কিন্তু বাংলাদেশ ভারতের এই মুহূর্তের বন্ধু রাষ্ট্র নয়, প্রতিবেশী রাষ্ট্র। এবং বন্ধু রাষ্ট্র থেকে প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র থেকে যদি ক্ষতিকর প্রতিবেশী রাষ্ট্র হয় বাংলাদেশ, যেরকম পাকিস্তানের যে অবস্থা রয়েছে সেদিকে ধীরে ধীরে বাংলাদেশ যাত্রা শুরু করেছে, এটা যদি কন্টিনিউ হয়, হুম। তাহলে ভারত সরকার পাকিস্তানের সঙ্গে যে পদ্ধতিতে চলছে বা যে বিদেশ নীতি এখন অব্দি অ্যাপ্লাই করেছে, তো সেই বিদেশ নীতি বাংলাদেশের সঙ্গেও হবে, তাতে আমাদের অসুবিধা নেই। হুম। কিন্তু যেহেতু প্রতিবেশী রাষ্ট্র, ভারতকে প্রতিটা পদক্ষেপ অত্যন্ত সুচিন্তিত ভাবে নিতে হচ্ছে, এবং সেটা ভারত নিচ্ছে। হুম। দীপাঞ্জন দা, ভারতের সঙ্গে মানে ভারতের এখন যে স্টেটাস ইন্টারন্যাশনালি, তো সেখানে দাঁড়িয়ে ভারত এখন সামরিক শক্তিতে তৃতীয়, এই চতুর্থ, এবং আর্থিক শক্তিতে তৃতীয় প্রায়। তো এই অবস্থাতে বাংলাদেশের সঙ্গে যদি ভারত সরাসরি যুদ্ধে নামে, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের কি অবস্থা হবে সেটা বাংলাদেশের লোকজন কি বুঝতে পারছে না? নাকি মানে এতটাই কি তাদের বোকামি, নাকি এর পেছনে আরো বড় কোনো মদত রয়েছে, বড় কোনো মাথা রয়েছে, যে শক্তিতে দাঁড়িয়ে বাংলাদেশ কখনো বলছে যে সেভেন সিস্টার্স দখল করে নেবে, চিকেন স্নেক দখল করে নেবে? কি মনে হয় আপনার? দেখো, এই প্রশ্নটা আমার মনে হয় অতি সরলীকরণ হয়ে গেল। কারণ আজকে তোমাদের পশ্চিমবঙ্গে যা যা হচ্ছে, সেটার জন্য কি তুমি দায়ী, বা তোমার সিদ্ধান্ত অনুযায়ী কি পশ্চিমবঙ্গের সরকার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তা তো চালাচ্ছেন না। হুম। সুতরাং আজকের বাংলায় যা হচ্ছে, পশ্চিম বাংলায় যা হচ্ছে, হুম। এই যে লগ্নজিতার গান নিয়েও সেকুলার গান গাইতে হবে বলে যে সমস্ত হচ্ছে, পশ্চিমবঙ্গের বাবরি মসজিদের শিলান্যাস হয়ে গেল, তার জন্য বলতে হয় তাহলে তুমিও দায়ী, বা বাংলার পশ্চিমবঙ্গে যারা সমস্ত বাঙালি সবাই দায়ী, তা তো নয়। হুম। কারণ এই সিদ্ধান্তগুলোকে নিয়ন্ত্রণ করার তোমার সেই শক্তি নেই, বা সাধারণ মানুষের সেই শক্তি নেই। হুম। বাংলাদেশের যে সিদ্ধান্তগুলো হচ্ছে, সেটা কতিপয় মানুষ, মোহাম্মদ ইউনূস একজন ছাগ শিশুর নাম, এবং বাংলাদেশের এই উপদেষ্টা পরিষদ এবং এই জসিমউদ্দিন রহমানীদের মতো জিহাদিরা করছে। তার জন্য আমি আপামর বাংলাদেশিকে আমি বলবো যে তারা করছে সেটা আমার পক্ষে ভুল বলা হবে। হুম। এবং আপামর বাংলাদেশের মানুষ, তারা যে এটা চাইছে না, এটা সব থেকে বেশি এবং আগে বুঝেছেন ইউনূস এবং জিহাদিরা। হুম। তার জন্য ওরা এমন একটা সিচুয়েশন তৈরি করতে চায় যাতে ফেব্রুয়ারিতে ওদের নির্বাচন ভণ্ডুল হয়ে যায়, যাতে নির্বাচন না হয়। তার জন্য একটা যুদ্ধ পরিস্থিতি বা সংকটকালীন পরিস্থিতি তৈরি করা দরকার। হুম। কারণ ওরা জানে খুব ভালো করে আপামর বাংলাদেশিরা কিন্তু এখন টার্ন অ্যারাউন্ড করে ফেলেছে, তারা পিঠ দেখিয়েছে। হুম। এবং এক্ষুনি যদি নির্বাচন হয়, বাংলাদেশে বিএনপি কিন্তু ক্লিন সুইপ করবে, এবং সেটা কিন্তু উপদেষ্টা পরিষদ এবং এনসিপি ওরা খুব ভালো করে জানে। হুম। তার জন্য জিহাদিদের সাপোর্ট নিয়ে ওরা চাইছে ভারতের সঙ্গে খুঁচিয়ে ঘা করে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে, যাতে ওই যুদ্ধ পরিস্থিতি, সংকট কাল উপস্থিত, এই সমস্ত লজিক দিয়ে ইউনূস তার উপদেষ্টা পরিষদের আয়ুটা বাড়িয়ে নেবেন আরো 6 মাস, 1 বছর, 2 বছর, এবং এই মৌলবাদী জিহাদি শক্তিগুলো, এই ইসলামিক মৌলবাদী, এরা আরো শিকড় বাকড় জড়িয়ে আরো বাংলাদেশে নিজেদের স্থান মজবুত করার। কারণ নির্বাচিত, গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার আসলে তাদের সমস্যা আছে, এটা ওরা বুঝতে পেরেছে। হুম। সুতরাং আপামর বাংলাদেশের মানুষকে আমি দোষ দিতে রাজি নই।
হুম তারা চেষ্টা করছে, কিন্তু একটা ভয়াবহ সংঘবদ্ধ হিংস্রতম জিহাদি ইসলামিক মৌলবাদী শক্তির সঙ্গে লড়াই করা খুব চারটিখানি কথা নয়। হুম বাংলাদেশে প্রচুর মানুষ শহীদ হচ্ছেন। হুম আমরা নিরাপদ দূরত্বে বাংলায় বসে সাধারণ ভারতবর্ষে বসে সাধারণ বাংলাদেশি মানুষকে তাদের ক্রিটিসাইজ করব, আমার মনে হয় না সেটা ঠিক সঠিক। আমি হুম অন্তত করছি না। হুম আপনি এক্ষুনি লগ্নজিতা চক্রবর্তীর কথা যখন তুললেন তখন আরেকটা প্রশ্নও আসে যে বাংলাতে মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে, সেখানে দাঁড়িয়ে লগ্নজিতা চক্রবর্তী একটি গান গাইতে যাইছে, মানে গান গাইছিলেন জাগো মা, দেবী চৌধুরানী সিনেমার গান, এবং তখন তাকে শুনতে হলো মানে মেহবুব মোল্লা এবং তার অনুগামীরা তারা স্টেজে উঠে রীতিমতো তাকে ধমক চমক শুরু করেন এবং তাকে সেই গান বন্ধ করতে বাধ্য করেন। অন্যদিকে বাংলাদেশে ছায়ানট একটা বিখ্যাত সঙ্গীত চর্চা কেন্দ্র, সেটা ভেঙে সেখানকার ইনস্ট্রুমেন্টস ভেঙে জ্বালিয়ে দেওয়া হলো। এবং বিষয়টা এখানেই এসে মানে ক্ল্যাশ করছে যে বাংলাদেশে যে এই গান বাজনা বিষয়টাই পুরো হারাম, সুতরাং সেখানে এই ছায়ানটের বিখ্যাত অফিস সেটা ভেঙে চুরে জ্বালিয়ে দেওয়া হলো, আর এখানে লগ্নজিতাকে জাগোমা গান করতে দেওয়া হবে না, সেকুলার গান গাও। এমনও দিন কি তাহলে আমরা দেখতে চলেছি যে যেদিনকে বাংলাতেও গান গাওয়াটাই নিষিদ্ধ হয়ে যেতে পারে? তোমার এই প্রশ্নটার উত্তরে আমি কোন রকম দ্বিধা দ্বন্দ্ব বা কোনো ভেগ আনসার না দিয়েই বলতে পারি, আমি নিশ্চিত যে আমাদের পশ্চিমবঙ্গেও অচিরেই এই বাংলাদেশের সেম প্রতিবিম্ব আমরা দেখব। যদি এখনো আমাদের পশ্চিমবঙ্গের মানুষ না জাগে, যদি এখনো পশ্চিমবঙ্গের হিন্দু জনগণ ওই সেকুলারিজমের কম্বলটা গা থেকে না ফেলে, পশ্চিমবঙ্গের হিন্দুদের, তথাকথিত কোট আনকোট সেকুলারদের সবার ভাগ্যে কিন্তু ওই পরিণতি অপেক্ষা করছে, এবং সে দিনের বেশি দেরি নেই। আমি অনেকদিন আগে থেকেই বলেছি যে ওই দিন আসতে চলেছে। আমি গত 4 বছর 5 বছর ধরে বারংবার বলে গেছি সমস্ত চ্যানেলে, আবার বলছি যে সেদিন কিন্তু খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে। কারণ বাংলার শাসক দল এবং দুর্ভাগ্যজনক ভাবে হলেও সংবিধানে শপথ নেওয়া শীর্ষ ব্যক্তি, উনি কিন্তু ওই শেষ ল্যাপের দৌড়টার জন্য তীব্র গতিতে দৌড়াচ্ছেন। এই দৌড় শুরু করেছিল কংগ্রেস 1947-এর পর, যখন আমাদের বন্দে মাতারাম বিকৃত হয়েছে, যখন রঘুপতি রাঘব রাজা রাম বিকৃত করা হয়েছে ইসলামিক মৌলবাদকে তোষণের জন্য। এই কংগ্রেস দীর্ঘ 30 বছর দৌড়িয়ে ওই ব্যাটনটাকে, এই রিলে রেসের ব্যাটনটা ধরিয়ে দিয়েছিল বামপন্থীদের। তারাও 30-34 বছর ধরে ওই রিলে রেস দৌড়েছেন ওই ব্যাটন হাতে নিয়ে, ইসলামী মৌলবাদকে সমর্থন বা তোষণ করার রাজনীতি করে। এবং ওদের হাত থেকে ব্যাটনটা নিয়ে আজকের শাসক প্রধান, তিনি যখন দৌড়াচ্ছেন উনি জানেন এটা শেষ ল্যাপ। হয় শেষ ল্যাপে উনি চরমতম এবং ফাইনাল সাপোর্ট দিতে পারবেন সুলতানাতে হিন্দ বা গজওয়াতুল হিন্দ সুলতানাতে বাঙ্গাল বানানোর জন্য, অথবা পশ্চিমবঙ্গের হিন্দু জনগণ তারা এবার প্রতিরোধে নামবেন। এই প্রতিরোধ করতে যা যা করার সেটা করবেন, এবং সেটা যদি পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ সেটা যদি না করে তাহলে মুছে যেতে হবে। কারণ বাংলাকে, বাঙালিকে সামনে তো উদাহরণ রয়েছে মহারাষ্ট্রের মহানায়ক শিবাজি। বাঙালি যদি শিবাজির মন্ত্রে দীক্ষা এখনো না নেয় তাহলে যেন মনে রাখে যে আফজল খাঁকে শিবাজি যখন নরসংহার করেছিলেন তখন কিন্তু শিবাজির বাগনকগুলো অহিংসও ছিল না, ধর্মনিরপেক্ষও ছিল না, কারণ শিবাজি আক্রান্ত ছিল। এবং আমাদের গীতাতে তো পরিষ্কার লেখা আছে, খুব পরিষ্কার ভাবে, যে নিজের আত্মরক্ষার্থে, স্ত্রী কন্যাদের সম্মান রক্ষার্থে আর ধর্ম রক্ষার্থে অহিংস হতেই হবে। সেটা যদি না হয় তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আজকে পশ্চিমবঙ্গের বাঙালিদের ভবিষ্যৎ তাই হবে যেটা দীপু দাসদের হয়েছে, এবং আরো হবে, খুব তাড়াতাড়ি হবে, যদি এখনো বাঙালি না জেগে ওঠে পশ্চিমবঙ্গে। একটা শেষ প্রশ্ন করবো দীপাঞ্জন দা, যে রাজ্য রাজনীতিতে আরো একটি নতুন দলের প্রবেশ ঘটলো, এবং 2026-এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগেই নতুন দল ঘোষণা করেছেন বিধায়ক হুমায়ুন কবির, যিনি তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছেন, এবং তার নতুন দলের যে নাম জানা যাচ্ছে তার নাম জনতা উন্নয়ন পার্টি। সেই মানুষটা যিনি জনতা উন্নয়ন পার্টি তৈরি করেছেন, সেই মানুষটা যিনি কিছুদিন আগেই বলেছিলেন যে 30% হিন্দু
এবং আমরা মুসলিমরা 70%, 30% হিন্দুকে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেব। এবং তিনি আজকে যে পার্টি করছেন তার নাম জনতা উন্নয়ন পার্টি। নামটা শুনে কেমন অক্সিমোরন মনে হচ্ছে না? না, প্রথমেই বলি, এই লোকটি আজকাল তো এই কবির আর হুমায়ুন এই দুটো শব্দতেই তো সব ভয়ঙ্কর সমস্ত স্মৃতি মনে পড়ে যায়। এরকম পশ্চিমবঙ্গ নয়, ভারত জুড়ে এরকম হুমায়ুন এবং বাবর সন্তান হুমায়ুনের প্রচুর আমরা উদাহরণ দেখেছি। ওরা যদি মনে করে যে আমরা 30%, ওরা 70%, আর আমাদের কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবে, আমি একবার বলি চেষ্টা করে দেখুন। এই 30%-এর হাতে যখন আফজল খান নিধনের বাঘনখ উঠে আসবে তখন তার জবাব পেয়ে যাবেন। দ্বিতীয়ত যেটা বলি, যে দেখো, এটা আমি মনে করি, এটা আমার বিশ্বাস এবং যুক্তি তাই বলে যে এটা শাসক তৃণমূলেরই একটা, কারণ এই ভদ্রমহিলা তো, আমি ভারতবর্ষের ইতিহাসে এরকম ন্যায় নীতিহীন, বিবেক বোধহীন, মানবিকতা বোধহীন রাজনৈতিক চরিত্র আমি আজ পর্যন্ত দেখিনি, ইতিহাসও তাই বলছে। তো ওনার এরকম চমক গমক এই সমস্ত থাকে, এটাও একটা স্ট্র্যাটেজি, পার্ট অফ স্ট্র্যাটেজি তৃণমূলের, এই মুসলিম ভোটটা যাতে কোনো মতেই আইএসএফ বা মিম বা সিপিএম এর কাছে না যায়। উনি হয়তো, এই ভদ্রলোক নাম উচ্চারণ করতেও ঘৃণা হয়, সে হয়তো গোটা 4, 5, 10টা যে কটা যদি আসন পায়ও বাবরি মসজিদের নাম করে, তো সেই আসনগুলো যদি তৃণমূলের সংকটের সময় হয় তখন দেখবে সুরসুর করে লেজ নাড়িয়ে ওই নীল পাড় সাদা শাড়ির আঁচলের নিচে এসে দাঁড়িয়ে যাবে। কারণ এটা ভুলে গেলে চলবে না, বিজেপি প্রধান বিরোধী পক্ষ সামান্য একটা মিছিল করতে গেলে, এমনকি আরএসএস এর শতবর্ষ পালনের যে উৎসব, যে অনুষ্ঠান, সেটা একটা অডিটোরিয়ামে, সেটা করার জন্য তাদের হাইকোর্টে যেতে হয়। আর এখানে বাবরি মসজিদ, এখানে শিলান্যাস হচ্ছে, নতুন রাজনৈতিক দলের লক্ষ লোক নাকি সমাবেশ হবে, ন্যাশনাল হাইওয়ে ব্লক করে, তার জন্য পুলিশ নিজেরা দাঁড়িয়ে থেকে প্রোটেকশন দিচ্ছে, এনশিওর করছে যাতে ওটা সম্পূর্ণ সুচারুভাবে সম্পন্ন হয়। এটা যদি বাংলার এই মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে বাংলার সমস্ত লোক মূর্খ, তাহলে উনি ভুল হচ্ছেন, তিনি মূর্খের স্বর্গেই বাস করছেন। মূর্খ আমরা নই, মূর্খ উনি, এবং পতনের সময় এসে গেছে, এই জন্য ভুলগুলো আরো করছেন। করুন, ইতিহাস জবাব দেবে, সময় জবাব দেবে।